সুপ্রিয় দর্শক, হার্টটক বাংলা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো ধারাবাহিকভাবে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, সেটা হচ্ছে ভারতের এই অঞ্চলে ভারতের যে প্রভাব, সেই প্রভাব কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কতটা ভিন্ন দিকে চলে যাচ্ছে, এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে যে নতুন পরিবর্তনগুলির পদধ্বনি শোনা যাচ্ছে, সেটির ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো ভারতের সঙ্গে নেপাল এবং ভুটানের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে। ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানে আমরা ভারতের সঙ্গে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা বলবো। বিষয় যেই জিনিসটা যেই জায়গায় দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে ভারতের সাথে নেপাল একটা উন্মুক্ত সীমান্ত সবসময় ব্যবহার করে এসেছে, এখনো সেই সীমান্তটা উন্মুক্তই আছে। ভারতীয় রুপি নেপালে চালু আছে, নেপালে এই ভারতীয় রুপি দিয়ে ইচ্ছা করলে কেনাকাটা করা যায়। এই ধরনের সম্পর্ক 1950 সালে নেপালের সাথে ভারতের যে বন্ধুত্ব চুক্তি হয়েছে, সেই চুক্তির ধারাবাহিকতায় দুই দেশের সম্পর্ক আপাতভাবে স্বাভাবিক বলেই মনে হয়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় চলে এসেছে, যেটাকে আমি শিরোনাম দিব কার্টোগ্রাফিক অ্যাগ্রেশন। এই কার্টোগ্রাফিক অ্যাগ্রেশন সম্পর্কে দর্শক আপনারা হয়তো জানেন, কোন একটা জায়গাকে নিজস্ব একটা দেশের মানচিত্রে অন্তর্ভুক্ত করে দেখানো। নেপাল যেটা ঘটিয়েছে, লিপু লেক নামে একটি অঞ্চল আছে, কালাপানি, লিপু লেক, লিম্পিয়া, এই জায়গাটা একটা বিরোধপূর্ণ জায়গা, যেখানে ভারত বলে যে এটা তাদের অধীনে, কিন্তু নেপাল এই জিনিসটা কখনোই মানে না। তারা মাঝে মাঝে দাবি করে এই লিপু লেক অঞ্চল, যেটা প্রায় 335 বর্গ কিলোমিটার এলাকা, এই এলাকাটা নেপাল তাদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে, এবং এটা নিয়ে সরাসরি কোনো কথাবার্তা বা কোনো রকম কোনো দেন দরবার না করলেও নেপাল যেটা করে সেটা হলো তারা নতুন নতুন মানচিত্র প্রকাশ করে, যে মানচিত্রে এই লিপু লেক অঞ্চলটাকে নেপালের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখানো হয়। অনেকেই ধারণা করে থাকেন এখানে চীনের ইন্ধন আছে। নেপালের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে যে নেপাল একটা স্থল বেষ্টিত দেশ, তার সমুদ্র বন্দর নেই। সে মূলত নেপাল কলকাতা এবং হলদিয়া বন্দর, সমুদ্র বন্দর ব্যবহার করে থাকে। এর মধ্যে যে ঘটনাটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে গত বছর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গত বছরের 8ই আগস্ট ক্ষমতায় আসার পরে তিনি 3টি উপলক্ষে একটি কথা উল্লেখ করেছেন, যেটি এই অঞ্চলের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি অনুযায়ী সেটা একটা ইম্প্যাক্ট ফেলেছে, বড় ধরনের ইম্প্যাক্টই ফেলেছে বলা যায়। ডক্টর ইউনূস বলেছেন নেপাল, লাওস, ভিয়েতনাম, এই যে অঞ্চলটা ভারতের 7 সিস্টার্স, এই অঞ্চলগুলি হচ্ছে ল্যান্ডলক। যদি তারা চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহার করতে চায়, এই অঞ্চলে একটি অর্থনৈতিক জোন তৈরি করে সেই চট্টগ্রাম বন্দর ইচ্ছা করলে তারা ব্যবহার করতে পারে, এবং এখানে একটা অর্থনৈতিক জোন, ইকোনমিক জোন তৈরি করা যায়। এই প্রস্তাবটার মধ্যে আসলে বাণিজ্য সংক্রান্ত যে বিষয়টা রয়েছে, সেটাকে স্বাভাবিক দৃষ্টিতে ভালো মনে হলেও ভারত এটি ভালোভাবে নেয়নি। ভারতের 7 সিস্টার্স নিয়ে কথা উঠেছে, নেপালকে নিয়ে কথা উঠেছে, এবং একটি বিষয় হচ্ছে নেপাল কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করার আগ্রহ প্রকাশ করেছে। বিভিন্ন বাংলাদেশের পক্ষ থেকেও এটা নিয়ে কোনো রকম কোনো বিরোধ নাই। বাংলাদেশও চায় নেপাল মংলা বন্দর, চট্টগ্রাম বন্দর ব্যবহার করুক। নেপালের দূরত্ব অনুযায়ী নেপাল কলকাতা এবং হলদিয়া বন্দর নেপাল থেকে প্রায় 1000 কিলোমিটারের মতো দূরত্বে। এই যে ভারত নির্ভরতা, ভারতের উপর নির্ভর, ভারতের স্থল বন্দরও তাদেরকে ব্যবহার করতে হয়। এই সমস্ত বিষয়গুলিকে মুক্তি পাওয়ার জন্য, একটা ব্যালেন্সিং ভারসাম্য তৈরি করার জন্য, ভারতের সঙ্গে বন্ধুত্ব ঠিক আছে কিন্তু বিকল্প রাস্তাগুলি আমরা তৈরি করে রাখি, এরকম মানসিকতা নেপাল কিন্তু চীনের সঙ্গে একটা সম্পর্ক উন্নয়নের জায়গায় চলে এসেছে। বিশেষ করে নেপালের রাজতন্ত্রের পরে যখন গণতান্ত্রিক পদ্ধতিতে নেপাল চলে এসেছে, তখন বিশেষ চীনপন্থী কমিউনিস্টরা যখন ক্ষমতায় এসেছেন বা বিরোধী দলের মধ্যে আছেন, গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছে, তখন চীনের প্রভাব নেপালের উপরে অনেকটাই বেড়ে গেছে, এবং চীনের বেশ কিছু বন্দর
নেপাল চাইলে ব্যবহার করতে পারে এই ধরনের একটি চুক্তি চীনের সঙ্গে হয়েছে। এই বন্দরগুলো হচ্ছে জিয়ানজিন, শেনজেন, লিয়াংউঙ্গাং, সানজিয়ান। এই সমুদ্র বন্দরগুলি নেপাল ইচ্ছা করলে চাইলে ব্যবহার করতে পারবে। চীনের সঙ্গে এই ধরনের একটা চুক্তি হয়েছে। এর পাশাপাশি লানজেডি, লাসা, জিগাতসে এই স্থল বন্দরগুলিও, চীনের এই স্থল বন্দরগুলিও নেপাল ইচ্ছা করলে ব্যবহার করতে পারে। ভারতের উপরে নির্ভরতা কমিয়ে আনার এই যে একটা পদক্ষেপ, এই পদক্ষেপটা ভারত নেপাল সম্পর্কের মধ্যে আসলে একটা কালো ছায়া তৈরি করেছে। এবং কি ইদানিং যে জিনিসটা জানা যাচ্ছে, এটা ভারতীয় বিভিন্ন ইউটিউব চ্যানেলে এবং সংবাদ মাধ্যমে বিষয়টা চলে আসছে, সেটা হচ্ছে যে ভারতীয় রুপি যে নেপালে চলে, ইদানিং ভারতীয় 500 রুপির নোটটা নেপাল খুব একটা গ্রহণ করতে চায় না, যদিও 100 রুপির নোটটা এখনো চলমান রয়েছে। তবে এই যে বিষয়গুলো, যেগুলি বন্ধুত্বের সম্পর্কের মধ্যে আসলে এমন কিছু বিষয় অলরেডি চলে এসেছে যেটা সবারই জানা। বিশেষ করে নেপাল যে লিপুলেখ অঞ্চলটাকে তাদের অংশ বলে দাবি করে, সেটা ভারত কখনো ভাবে নাই। এটা নিয়ে আসলে তাদের ভিতরে এক ধরনের উত্তেজনা তৈরি আছে। তো এই অঞ্চলের ভূ রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এই যে ল্যান্ডলকের যে বিষয়টা উনি উল্লেখ করে চট্টগ্রাম বন্দরকে লাইমলাইটে নিয়ে আসতে চাচ্ছেন, এটাও ভারত ভালোভাবে নেয় নাই। আসলে যে জিনিসটা হয়েছে এর মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা জানি জিয়াউর রহমানের সময়ে সার্কের উদ্বোধন করা হয়েছিল, সার্ক তৈরি করা হয়েছিল জিয়াউর রহমানের উদ্যোগে। সেই সার্ক কিন্তু ভারতের কারণে ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, যেটা হয়তো এক সেন্সে ভারতের জন্যই আসলে একটা বিপরীত প্রতিক্রিয়া তৈরি করেছে, নেগেটিভ একটা প্রতিক্রিয়া তৈরি করেছে। এই অঞ্চলে ভারতের প্রভাবকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করেছে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই যে দেশগুলি, এই দেশগুলি সার্কের অন্তর্ভুক্ত এবং এর সঙ্গে পরবর্তীতে যুক্ত হয়েছে আফগানিস্তান। কিন্তু এই অঞ্চলে স্বাভাবিক যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে যে ভারত যেহেতু অত্যন্ত বড় একটা দেশ, অর্থনৈতিক ভাবেও মোটামুটি স্টেবল এবং গণতান্ত্রিক পদ্ধতি সেখানে রয়েছে, সেই কারণে ভারতের প্রভাব এই অঞ্চলে ব্যাপকভাবে ছিল। কিন্তু গত কয়েক বছরে এই জিনিসটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে ভারতকে আর এখানকার অবিসংবাদী প্রভাবশালী শক্তি হিসাবে গণ্য করা হচ্ছে না। এবং বহির্বিশ্বের থেকেও ভারতের এই অবস্থানকে আসলে চীন বা আমেরিকার জন্য আসলে একটা সুসংবাদ হিসেবেই চলে এসছে। তারাও বিষয়টা এভাবেই চায়। চীন যেটা করে সেটা হচ্ছে যে চীন স্বাভাবিকভাবে প্রত্যেকটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের ব্যবসায়িক স্বার্থ অক্ষুণ্ণ রেখে প্রভাব বিস্তারের যে কৌশল তারা গ্রহণ করে, সেই কৌশলে ভারত অনবরত চীনের কাছে পরাজিত হচ্ছে। নতুন করে পাকিস্তানের সঙ্গে চীনের বন্ধুত্ব বহু পুরনো, তার সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ। নেপালের সঙ্গে যেই বন্ধুত্ব, সবচাইতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়, সেই জায়গায় এই যে নেপালের কার্টোগ্রাফিক মানে মানচিত্রের মধ্যে ভারতীয় অংশকে নিজেদের দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখানোর যে প্রক্রিয়া, সেখান থেকে নেপাল কিন্তু সরে আসে নাই এবং সম্পর্কের উষ্ণতা ধীরে ধীরে কমে আসছে। এই জিনিসটা ভারতের ভিতরেই আলোচনা হচ্ছে। সেই একই পরিস্থিতি ভারতের সঙ্গে ভুটানের, ভারতের সঙ্গে বাংলাদেশের এবং ভারতের সঙ্গে শ্রীলঙ্কাও, এই দেশগুলি, মালদ্বীপের সঙ্গেও ভারতের সম্পর্ক এখন দা কুবরা পর্যায়ে চলে গেছে। মালদ্বীপ এখন অনেকটাই চীনের উপরে নির্ভরশীল এবং তাদের অর্থনীতিকে তারা স্বাধীনভাবে স্বাবলম্বী পর্যায়ে নিয়ে যাওয়ার একটা কৌশল গ্রহণ করেছে। প্রত্যেকেই নিজ নিজ স্বার্থ অনুযায়ী এই কাজগুলি করতেছে এবং প্রত্যেকেই মনে করতেছে যে ভারতের যে আধিপত্যবাদ, এই আধিপত্যবাদ তাদের দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এই যে এই মানসিকতার জায়গাটায় এখানকার ভূ রাজনৈতিক পরিস্থিতিকে একটু ভিন্ন দিকে প্রবাহিত করতেছে। গত পর্বে আমরা যে বিষয়টা বলেছিলাম যে বাংলা বিরোধী যে মনোভাব ভারতে তৈরি হয়েছে, সেই মনোভাবটাও আসলে এখানকার টোটাল রাজনৈতিক পরিস্থিতিকে এবং প্রভাবের জায়গাটিকে বিপুলভাবে বাধাগ্রস্ত করছে। আজকে আমরা কথা বললাম ভারতের সঙ্গে নেপালের সম্পর্কের যে মেরুকরণ ঘটছে, উষ্ণতা কমে যাচ্ছে এবং যে বিরোধপূর্ণ বিষয়গুলি চলে আসছে, কার্টোগ্রাফিক অ্যাগ্রেশনের যে জায়গাটা চলে আসছে, নেপাল যেমন দেখাচ্ছে
সেরকম সালতানাতি বাংলার মধ্যে বাংলাকেও বড়ভাবে দেখানো হচ্ছে ম্যাপের মাধ্যমে। এই কার্টোগ্রাফিক অ্যাগ্রেশনের নীরব যে শক্তি, সেই শক্তিটা ভারতের জন্য অত্যন্ত প্রবলেম তৈরি করতেছে এবং এই এলাকার ভূ রাজনীতির মানচিত্রকে বদলে দেওয়ার পথে রয়েছে। দর্শক, আমরা আগামীতে কথা বলবো ভারতের সঙ্গে ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কার যে সম্পর্ক মেরুকরণ ঘটছে, আফগানিস্তানের সাথে যে সম্পর্ক, তুরস্কের যে প্রভাব চলে আসছে, এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো। আজ এ পর্যন্তই।